মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপনের আপত্তি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4। আপনি আপত্তি ব্যাখ্যা করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যেই বিলটি উত্থাপন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে যে বিলটা আনা হয়েছে, সেই বিলে যদি আমরা দেখি, এখানে কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে এবং এখানে 2 ঘতে সংজ্ঞার মধ্যে আমরা যদি দেখি, বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, এটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে সংঘটিত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এটাকে একভাবে দেখা হবে। আর আরেকটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্য যেই কার্যাবলীগুলো সংগঠিত হয়েছে সেটাকে একভাবে দেখা হবে। মাননীয় স্পিকার, প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে যে ধরনের সংগঠিত হত্যাকাণ্ড হয়েছে সেটাকে কে ডিফাইন করবে, সেটাকে কিন্তু ডিফাইন করবে এই আইন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন। অর্থাৎ এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এই জাতীয় মানবাধিকার কমিশনটা এটা যে 2009 সালের অনুযায়ী যদি চলে, তাহলে সেটা কিন্তু পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত একটা মানবাধিকার কমিশন। যেই মানবাধিকার কমিশন বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিকটিম ব্লেমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, যেই মানবাধিকার কমিশন গুম খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই মানবাধিকার কমিশনকে যদি আমরা মন্ত্রণালয়ের অধীনে রাখি এবং ওই মানবাধিকার কমিশনের মধ্য দিয়েই যদি আমরা জুলাই গণ অভ্যুত্থানের এই কার্যক্রমগুলোকে বিচারের এবং নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিরীক্ষণ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এছাড়াও আমরা যদি দেখি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এবং আমি যখন এই জায়গায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত তাদের চ্যাট গ্রুপে তারা তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই জায়গা থেকে এই বিলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই, শুধুমাত্র অর্নামেন্টাল না, যদি আমরা ফাংশনাল করতে চাই, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই সেটাকে অটোনমাস করতে হবে। আমার সামনে যারা আছেন, আমরা হয়তো আমাদের থেকে এখানের প্রত্যেকটা সদস্য নির্যাতন, নিপীড়ন এবং তাদের যে পলিটিক্যাল রিপ্রেশনের মাত্রা শত সহস্রগুণ বেশি। আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম এই জাতীয় মানবাধিকার কমিশনকে তারা একটা স্বতন্ত্র বডিতে নিয়ে যাবে, অথচ আমরা দেখলাম যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই এটাকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখতে চাচ্ছে। এই অজুহাতে যে জাতীয় মানবাধিকার কমিশন যদি অটোনমাস হয়ে যায়, তাহলে সেটাকে এইটার জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে? মাননীয় স্পিকার, আমাদের ইলেকশন কমিশন, আমাদের পিএসসি, আমাদের দুর্নীতি দমন কমিশন, যদিও এটা কাজের কেতাবে আছে, গোয়ালে নাই, কিন্তু এটা কিন্তু একাডেমিকভাবে এটাকে
ইভেন ইন্টারন্যাশনালিও এই জিনিসটা কিন্তু অটোনমাস হওয়ার কথা। সেজন্য মাননীয় স্পিকার, যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। সেই জায়গাটা থেকে আমরা আপনার মাধ্যমে আমরা এই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের HPM এর কাছে অনুরোধ থাকবে, এই বিলটা পাশ করার আগে যেন জাতীয় মানবাধিকার কমিশনের আমরা এটা যেন ইভেন উনার দলেরও একজন মাননীয় সংসদ এই বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং উনি পয়েন্ট বাই পয়েন্ট এই বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। যদি জাতীয় মানবাধিকার কমিশন দলীয়করণ করা হয়, দিন শেষে গুম খুন থেকে শুরু করে আমাদের এই জুলাই ইনডেমনিটি, এইটা দিন শেষে হচ্ছে যে পেপারেই থেকে যাবে, এটা দিন শেষে কোনো বাস্তবায়ন হবে না। সেই জন্য মাননীয় স্পিকার, এই বিলটা পাশ হওয়ার আগে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের এই বিলটা হচ্ছে সুরাহা হওয়া, নিষ্পত্তি হওয়া জরুরি। না হয় বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাবো, আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতো আবার দলীয়করণ দেখতে পাবো, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে এক ধরনের দলীয়করণ করা হয়েছে আমরা সেটা দেখতে পাবো, আমরা বিচার বিভাগকে আবার যেভাবে এখন ভয়ের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে, যাই হোক। মাননীয় স্পিকার, আমাদের উত্থাপন করার বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়ার জন্য, সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেওয়ার জন্য। সেটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জুলাই যোদ্ধাদের দাবি ছিল। তার প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে অঙ্গীকারনামার একটা দফা ছিল এবং সেই দফাটা পরবর্তীকালে যেদিন সই করব সেদিনও একটা আন্দোলনের প্রেক্ষিতে আমরা অনুরোধ করে কমিশনকে অ্যামেন্ডমেন্ট আনিয়েছিলাম তাদের দাবির প্রেক্ষিতে। তার মানে যারা জুলাই গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের উপরে তো হানাদার বাহিনীর মতো গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী এবং পেটুয়া বাহিনী নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জনতার প্রতিরোধের মুখে তাদের মধ্যেও কেউ কেউ প্রাণ হারিয়েছে, এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, আমরা বলেছি। সুতরাং তাদেরকে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেয়া দরকার। সেই প্রেক্ষিতে এই আইনটা, অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট প্রণয়ন করে সবার মতামতের প্রেক্ষিতে। হ্যাঁ, এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং মধ্যে আপনি সংশোধনে আনতে পারতেন, আগে নোটিশ দিতে পারতেন, সেই সংশোধনীগুলো নিয়ে আমরা আলাপ করতে পারতাম। সেটা এক্সট্রা স্টেজ। এখন বিল উত্থাপনের পরে বা উত্থাপনের অনুমতি চাওয়ার পরে আপনি পারেন বিধি মোতাবেক ৭৪, ৭৫, ৭৬ বিধিতে পারেন, কিন্তু এর প্রেক্ষিতে আমার যে জবাবগুলো আজকে দিতে হবে ফর রেকর্ড, সেই জবাবগুলো আমার বলা উচিত, জবাব দেওয়া উচিত। এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের কাউন্সিলরদেরকে, হ্যাঁ, তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতার প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে, এখনো স্টিল ইট ইজ পেন্ডিং উইথ দি চেম্বার কোর্ট আই থিঙ্ক, করে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন, কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, আরো অনেক কথা আমি বলতে পারতাম, বলছি না। তারপরে সেটা ডিজলভড হয়েছে, ডিজলভ হওয়ার পরে একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, অ্যাডক কমিটি। কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার
বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত মাননীয় তামিম ইকবালকে দিয়ে। মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় নষ্ট করছি, কিন্তু ফর রেকর্ড আপনি জুলাই অভ্যুত্থান সুরক্ষা এটার উপর বলেন। ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। যাই হোক, মানবাধিকার কমিশন নিয়ে উনি কথা বলেছেন, এটা বলতে হয়, জাতির কাছে কিন্তু ভুল রিপোর্ট যাচ্ছে মাননীয় স্পিকার। হ্যাঁ, 3 মাসের ভিতরে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইলেকশন দেবে তারা বিধি মোতাবেক। মানবাধিকার কমিশন মাননীয় স্পিকার, গুম কমিশন এবং আইসিটি অ্যাক্ট, 3টার মধ্যে ওভারল্যাপিং আছে। আইনমন্ত্রী পরিষ্কার করে কয়েকদিন আগে বলেছে, আমরা একটা স্বাধীন মানবাধিকার কমিশন করতে চাই যার সাথে মিল থাকবে গুম আইনের, যার সাথে মিল থাকবে আইসিটি আইনের। কারণ গুমের কারণে যে বিচারটা আইসিটি কোর্টে এখন করা হচ্ছে, আইনটা পরিবর্তন করে, যার সাজা যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডও আছে খুব সম্ভবত। ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের আছে, প্রসিকিউশন টিম আছে, তদন্ত টিম আছে। তারা প্রসিকিউশন যখন একটা চার্জশিট দাখিল করে, ওরা বলা হয় ফ্রেমিং অফ দি চার্জের আগে ফর্মাল চার্জ দাখিল করে। এই ফর্মাল চার্জ দাখিল করার পরে ইভেন সেই ইলেকশন করার জন্য আর উপযুক্ত থাকে না। এই শক্তিশালী আইনটার সাথে ম্যাচিং না করে আরও কম সাজার বিধান করে একটা টেম্পোরারি তদন্ত করার একটা দায়িত্ব মানবাধিকার কমিশনকে দিয়ে 1-1.5 বছর সময় বিনষ্ট হবে। তার চাইতে যিনি ভিকটিম, গুমের ভিকটিম, সরাসরি যদি আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করতে পারে, সেখানে তদন্ত হবে, তদন্তের জন্য আলাদা অর্গান আছে, প্রসিকিউশন টিম আছে। সেইটা ম্যাচিং না করে একটা গত ইন্টারিম গভর্নমেন্ট একটা, আমি বলবো, বালখিল্যপনা একটা আইন করে দিয়েছে, এবং সেটার সাথে মানবাধিকার কমিশনের একটা সিমিলারিটিস থাকবে। স্ট্রং মানবাধিকার কমিশন আমরা করতে চাই। এখন যে মানবাধিকার কমিশনকে যে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তার সাথে স্টেক হোল্ডারদের আলাপ আলোচনা ছিল না। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে হবে। উই হ্যাভ এ হিল ট্যাক্স প্রবলেম। বাংলাদেশে LGBTQ প্রবলেম আছে। আমাদের সামাজিক এবং অর্থনৈতিক এবং ধার্মিক সমস্ত কালচারকে মিলিয়ে তারপরে আমরা এই দেশের উপযোগী আন্তর্জাতিক মানসম্পন্ন ইনশাআল্লাহ মানবাধিকার কমিশন বিল আমরা এখানে আনব। সেটা আমাদের কমিটমেন্ট। তার সাথে এগুলো বাধা দেওয়ার কিছু নেই। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি। আর বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্যদেরকে কারা নিয়ন্ত্রণে নিয়েছিল মানুষ, এগুলো আমরা বলতে চাই না। এই ফ্যাসাদে আমরা যেতে চাই না। যাই হোক মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি যদি আপনি অনুমতি দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রশ্নের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এর বিপক্ষে রয়েছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ স্পিকার। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত বিলটি, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে
জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 2, 3, 4, 5, 6 ও 7 এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত বিলটি জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 এ মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 পাশ হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 রহিতকরণ কল্পে আনিত একটি বিল জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 রহিতকরণ কল্পে আনিত একটি বিল জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করিলাম। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সংসদে উত্থাপিত আকারে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
প্রস্তাব করছি যে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিতকরণ কল্পে আনিত বিলটি জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার্থে গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদ উত্থাপিত আকারে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 2 ও 3 এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 বিলের অংশ হিসাবে গৃহীত হল। বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিতকরণ কল্পে আনিত বিলটি জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 উত্থাপিত আকারে মহান জাতীয় সংসদে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি 2 অনুযায়ী আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে স্থানিক পরিকল্পনা বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের উদ্দেশ্যে আনিত বিল স্থানিক পরিকল্পনা বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করতেছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের উদ্দেশ্যে আনিত বিলটি স্থানিক পরিকল্পনা বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য উত্থাপনের জন্য গ্রহণ করা হোক। উত্থাপন করিলাম। স্থানিক পরিকল্পনা বিল 2026 সংসদে উত্থাপিত হলো।
আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে সংসদে উত্থাপিত আকারে স্থানিক পরিকল্পনা বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপ্রতিমন্ত্রী প্রস্তাব করিতেছি যে সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের উদ্দেশ্যে আনীত বিলটি স্থানিক পরিকল্পনা বিল 2026 পাশ করা হোক, বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে স্থানিক পরিকল্পনা বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানিক পরিকল্পনা বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ও 17 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ও 17 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। এটাই সংসদের সামনে প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী প্রস্তাব করিতেছি যে সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের উদ্দেশ্যে আনীত বিলটি স্থানিক পরিকল্পনা বিল 2026 পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে স্থানিক পরিকল্পনা বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে স্থানিক পরিকল্পনা বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হল। আমি এখন মাননীয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানবলী আইন 2023 এর সংশোধনকল্পে আনীত পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানবলী সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করিতেছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আমি জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী প্রস্তাব করিতেছি যে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানবলী আইন 2023 সংশোধনকল্পে আনীত বিলটি পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানবলী সংশোধন বিল 2026 উত্থাপন জন্য অনুমতি প্রার্থনা করতেছি, উত্থাপন করিলাম।
পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে সংসদে উত্থাপিত আকারে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানবলী আইন 2023-এর সংশোধনকল্পে আনীত বিলটি পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানবলী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3 ও 4 বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানবলী আইন 2023-এর সংশোধনকল্পে আনীত বিলটি পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানবলী সংশোধন বিল 2026 পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচির অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথম বক্তা জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 2, সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মহান সংসদে প্রথম কথা বলার সুযোগ পাওয়ার জন্য সর্বপ্রথমেই কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাকে নেত্রকোনা 2 আসনে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই নেত্রকোনা সদর এবং বারহাট্টা উপজেলার 5 লক্ষ ভোটার যারা আমাকে ভোট দিয়ে, বিশেষ করে 75,000-এরও বেশি সনাতন ধর্মের লোক যারা আছেন, তারা বিপুল ভোটে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আরও অভিনন্দন জানাই মাননীয় স্পিকার, আপনি এই মহান ত্রয়োদশ সংসদের স্পিকার হিসাবে মনোনীত হওয়ার জন্য আমার জেলার পক্ষ থেকে এবং আমার আসনের জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম আজকে এই মহান সংসদে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি 71-এ স্বাধীনতা ঘোষণা করে 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আবার 75-এ পট পরিবর্তনের পর দেশ যখন গভীর সংকটে পতিত হয়েছিল, তখন আবার হাল ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি সমৃদ্ধির দেশে এবং স্বাবলম্বী করে তুলেছিলেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরও কৃতজ্ঞতা ভরে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের দেশনেত্রী, আপসী নেত্রী, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্রে উত্তরণ করেছিলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমি ওনার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই 24শে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা জীবন বিলিয়ে দিয়ে এই গণতন্ত্র উত্তরণের পথ সুগম করে দিয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরও আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের উদীয়মান ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কুকু, যিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করতে হয়েছিল। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে প্রথমেই আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই যে উনি ওনার বক্তব্যে মহান স্বাধীনতা ঘোষণা এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করেছেন। সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই উনি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং কিভাবে আন্দোলন হয়েছে সেটা উনি স্বীকার করেছেন। পাশাপাশি বিগত 1.5 যুগে যে সমস্ত লোকজন আমাদের বিশেষ করে খুন, গুম, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ব্যাপারে যে উনি স্বীকার করেছেন, সেই জন্য আমি এই মহান রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের দলের 31 দফার আলোকে যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষকদের ঋণ মওকুফ এবং বৃক্ষরোপণ সহ যে কর্মসূচি, সেইগুলি ওনার বক্তব্যে প্রতিফলিত হয়েছে। এবং এটা আজকে গর্বের সঙ্গে বলতে চাই যে এটা বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা সরকার গঠন হওয়ার হাতের কালি মোছার আগেই অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়ে গেছে এবং বাস্তবায়িত দিন আছে এবং বাকিগুলি হবে। সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। যাই হোক, আজকে মাননীয় স্পিকার, আমি সংসদে প্রথম কথা বলার সুযোগ যেহেতু পেয়েছি, আমি এলাকার কিছু সমস্যার কথা বলতে চাই। আমি আমার এলাকা নেত্রকোনা জেলা অবহেলিত এলাকা, আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। নেত্রকোনা জেলা একটা অবহেলিত জেলার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত জেলা। এখানে হাওর বাওর, খাল, নদী নালা এবং পাহাড়ি এবং সমতল ভূমির একটা মিলন মেলা।
কিন্তু দুর্ভাগ্যবশত গত 17 বছরে এখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। বিশেষ করে যদি বলতে হয় যে আমার নির্বাচনী এলাকায় জেলা সদরে একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে। সেই মেডিকেল কলেজ হাসপাতাল 2018 এবং 19 সনে চালু হয়েছিল। ইতিমধ্যে 2টি ব্যাচ এখান থেকে বের হয়ে গেছে, কিন্তু এখনও কোনো স্থায়ী অবকাঠামো হয় নাই। আরও অত্যন্ত দুঃখের বিষয় যে 100 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালকে 250 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের অনুমতি দিলেও আজ পর্যন্ত এখানে আমাদের রুগীরা এই 100 বেডের হাসপাতালের খাবার, ওষুধ, অন্যান্য আসবাবপত্র যা আছে পায়, যে কারণে অধিকাংশ রুগী, অর্ধেকের চেয়ে বেশি রুগী, তারা সরকারি খাবার এবং বিনামূল্যে ওষুধ পায় না। আরেকটা বিষয় যদি বলতে হয় যে অ্যাম্বুলেন্স, আমার সদর হাসপাতালে 2টা অ্যাম্বুলেন্স ছিল। জেলা সদর হাসপাতাল যেটা এখন মেডিকেল কলেজ হিসাবে আছে, সেই 2টা হাসপাতালেই 2টা অ্যাম্বুলেন্সেই এই হাসপাতালে অনেক দিন ধরে অচল হয়ে আছে। পরবর্তীতে সিভিল সার্জনের মাধ্যমে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে একটা অ্যাম্বুলেন্স হাওলাত করে এনে তারা কোনো রকমে চালাচ্ছেন। এই যদি অবস্থা হয় যে কোনো সময় এই অ্যাম্বুলেন্সটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের রুগীদের সার্ভিস দেওয়া খুব কষ্ট হয়ে যাবে। মাননীয় স্পিকার, আরও বিশেষ করে যদি বলতে হয় আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের নেত্রকোনাতে অধিকাংশ রাস্তায় কাঁচা, যেহেতু অনেকটা ভাটি অঞ্চল আমাদের সাথে সংশ্লিষ্ট, সেই জন্য বর্ষাকালে সেই অঞ্চল দিয়ে চলাফেরা করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আর বিশেষ করে আমাদের যে সমস্ত রাস্তাগুলি আছে সেইগুলিও মেরামত করা হয় না, দীর্ঘদিন ধরে এগুলি চলাচলযোগ্য। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় একটু বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, আর বিশেষ করে আমাদের 1 মিনিট বলেন না। নদী, বিশেষ করে কংস নদী সহ আরও বেশ কয়েকটি নদী আমার নির্বাচনী এলাকাকে ভাগ করে রেখেছে। সেই নদীর উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রিজ, দেউটকুন ব্রিজ, মুক্তির বাজার ব্রিজ সহ আরও কয়েকটি ব্রিজ দরকার। এবং আরেকটা বিষয় যে জানেন, নেত্রকোনা জেলা সাংস্কৃতিকভাবে একটা এবং গুণীজনদের সেখানে জন্মস্থান, কিন্তু দীর্ঘদিন ধরে নেত্রকোনা শহরে একটা অডিটোরিয়াম নাই যেখানে আমরা কোনো অনুষ্ঠানাদি করব। আরও অনেক কিছু আমাদের নাই, আমরা যদি বলে শেষ করতে পারবো না। আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। সরি, আপনি আরো 1 মিনিট বলেন। 1 মিনিট বলেন। গণতন্ত্র, আমাদের দেখেছি যে গণতন্ত্র মানে একে অপরকে বোঝা, আলাপ আলোচনা করা, যুক্তিতর্ক করা, কিন্তু আমরা দেখেছি আজকে এই মহান সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যদের এই আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি যে অবহেলা দেখেছি, সেটা আমাদেরকে কষ্ট দিয়েছে। পাশাপাশি যদি বলতে হয় যে মহামান্য রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, সেই রাষ্ট্রপতির যাদের হাতে ওনারা শপথ নিয়ে সরকারে অংশগ্রহণ করেছিলেন, তারাই পরবর্তীতে আবার এই রাষ্ট্রপতির ভাষণ থেকে তারা ওয়াকআউট করেছিলেন। এই ধরনের দ্বিচারিতা ওনাদের কাছে আশা করি না, কারণ আমাদের এই জুলাই যোদ্ধারা সেই জন্য রক্ত দেয় নাই। আমাদের 17 বছর আমাদের যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তারা এই জন্য রক্ত দেয় নাই যে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশের জন্য তারা একত্রে কাজ করবে না। জাতি কোনোভাবে এটা মেনে নেবে না, আমরা দেখি। ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। আপনার সময় 6 মিনিট। মাইক তো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবৃন্দ এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এলাকার জনগণের প্রতি, যারা আমাকে সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেছেন। আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও স্মরণ করছি যার আদর্শ মননে লালন করে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে এসেছি, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের আবুসুর নেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমার এই আসন চা বাগান, পাহাড়, হাওর আর প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। এটি বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত। এই অঞ্চল শুধু অর্থনীতির নয়,
পরিবেশ ও পর্যটনের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মাননীয় রয়েছে সদস্য 29টি। মাননীয় সদস্য, দেখে দেখে পড়া অ্যালাউড না সংসদে। আপনি এমনি বলেন, সর্বোচ্চ ভোটে পাশ করেছেন, এক্সটেম্পর বলতে থাকেন। দেখে একবার নোটটা দেখে তারপর আমাদের দিকে তাকিয়ে বলতে থাকেন। আমার এলাকায় হাওর, চা বাগান এবং আমাদের এলাকায় অনেকগুলা স্পট রয়েছে পর্যটনের, যেমন হামহাম, বাইকা বিল, মাধবপুর লেক এবং হামহাম জলপ্রপাত, বাইকা বিল, লাউয়াছড়া। অনেকগুলা আমাদের এলাকায় 29 জাতির বসবাস। তাদের সংস্কৃতি, তাদের ভাষা সম্পূর্ণ আলাদা। আমরা তাদের ভাষা এবং সংস্কৃতিকে সংরক্ষণ করা আমাদের উচিত। আমার এলাকায় পর্যটনের সুবিধার জন্য একটি পর্যটন ট্রেন চালু করলে খুবই ভালো হয়। এবং সিলেট এলাকায় আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ট্রেন লাইন অত্যন্ত পুরাতন এবং অনেক সমস্যা। আমার মনে হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার পর্যটন এলাকার জন্য আমি একটি মাস্টার প্ল্যান চাই, যাতে আমাদের এই এলাকায় যেহেতু বিভিন্ন জাতিগোষ্ঠী, মণিপুরি, খাসিয়া, ত্রিপুরা, অনেক ধরনের জাতির বসবাস, 29 জাতির বসবাস, তাদেরকে দেখার জন্য অনেকেই এটাকে মানে বিদেশিদের অনেক আকৃষ্ট এই এলাকায়। তো সেই জন্য আমি এই এলাকায় পর্যটনের একটি মাস্টার প্ল্যান চাই। আমার এলাকায় শমশনগরে একটি যুদ্ধবিধ্বস্ত বিমান ঘাঁটি আছে। আমরা এই বিমানকে পুনরায় চালু করার জন্য আমি পর্যটন মন্ত্রীর কাছে আকুল আহ্বান জানাই। সম্মানিত মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতের উন্নয়ন বিষয়টি অত্যন্ত জরুরি। পর্যটন হওয়ায় আমার শ্রীমঙ্গলে বর্তমানে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল আছে, এটাকে আমি 100 শয্যা বিশিষ্ট করতে চাই। এবং কমলগঞ্জেও একটি 50 শয্যা বিশিষ্ট আছে, এখানে আমরা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করলে এলাকার মানুষের অনেক উপকার হবে। সম্মানিত মাননীয় স্পিকার, আমার এলাকায় শ্রীমঙ্গল থেকে শমশনগর, কমলগঞ্জ শমশনগর হয়ে চাতলা বর্ডার পর্যন্ত যে রাস্তাটা, এটা ছোটো একটা রাস্তা, এটাকে যদি 4 লাইন বিশিষ্ট করা যায় তাহলে এই বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে যে রাস্তা দিয়া অনেক বাণিজ্য সুবিধা হবে। এই জন্য আমি এই রাস্তাকে 4 লাইনে উন্নীতকরণের জন্য আশা পোষণ করছি। শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠিত দ্বিতীয় চা নিলাম কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করছি। কারণ ফেসিবাদের আমলে আমার এই এলাকায় চায়ের একটি নিলামের জায়গা ছিল, কিন্তু সেটাকে তারা খাটিয়ে চিটাগাঙে নিয়ে গেছে। আমরা এটাকে আবার পুনরায় চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমার এলাকায় ইদানিং পরিবেশকে নষ্ট করে যেভাবে রিসোর্ট তৈরি হয়েছে প্ল্যান ছাড়া, এবং এটা সরকারের সরকার কোনো এটা থেকে রেভিনিউ পাচ্ছে না, পাহাড় কেটে বিভিন্নভাবে রিসোর্ট তৈরি করা হয়েছে। আমার আগে যিনি এমপি ছিলেন, উনি একটানা 37 বছর এমপি ছিলেন, যার ফলে স্বৈরশাসন কিভাবে হয় সেটা শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ হাড়ে হাড়ে টের পায়। উনার যেটা মন চায় সেটাই উনি করছেন। আমাদের এখানে এই প্রভাবশালী লোকরা সরকারের জায়গা দখল করে, রেলওয়ের জায়গা দখল করে তারা বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন, যেটা আমাদের জন্য অনেক অসুবিধা। আমি আশা করব আমাদের এই এলাকার যে বনাঞ্চল আছে, যে সরকারি জায়গাগুলো আছে, সেটাও মুক্তির জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে আন্তরিকভাবে দাবি জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকার চা শ্রমিকের জীবনমান অত্যন্ত নিম্ন। আপনি যে মজুরি তারা পায়, এটা দিয়ে সংসার চলার কোনো অবস্থাই সম্ভব না। তাদের এই মজুরি এবং তাদের সামাজিক উন্নয়ন কাঠামো আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে জানাইতে চাই, তাদের ব্যাপারে একটু দেখা দরকার। এইবার তারা আমাদের জনাব তারেক রহমান সাহেব যখন মৌলভীবাজার গিয়েছিলেন, ম্যাডাম ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন তথ্য দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট।
ভাইটাই বলবেন না। আমার এলাকার মানুষ অনেক সহজ সরল এবং কর্মঠ। জনাব তারেক রহমান সাহেব যখন আমাদের মৌলভীবাজারে গিয়ে বলেছিলেন, তখন তারা ওনার কথা মননে লালন করে বিপুল ভোটের মাধ্যমে আমাদের মৌলভীবাজারের 4টা আসনকেই তারা পাশ করিয়েছে। এই জন্য আমরা তাদের কাছে ঋণী। আমি চাই চা জনগোষ্ঠীর উন্নয়ন হোক এবং নৃগোষ্ঠীর উন্নয়ন হোক। আমাদের এলাকা পিছিয়ে পড়া এলাকা, 55 বছর আওয়ামী লীগ শাসন করছে, কোনোদিন বিএনপি এখানে ক্ষমতায় যাইতে পারে নাই। সেই জন্য আমি আশা করব উন্নয়ন থেকে আমরা অনেক পিছে, আমাদের রাস্তাঘাট কোনো কিছু নাই বললেই চলে। এই এক ব্যক্তির শাসনের কারণে আমাদের এলাকায় উন্নয়ন হয় নাই। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, সময় 5 মিনিট। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা 143 শেরপুর 1-এর সমস্ত জনগণ, বিশেষ করে ভোটারবৃন্দ যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন, তাদেরকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে ভেবেছিলাম যে শুরুতেই আমার উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেই বিষয়ে কথা বলবো, আমার উপর যে 63টি মামলা হয়েছে সেটি নিয়ে কথা বলবো, কিন্তু আমি দেখছি আমার সামনে এমনও লোক আছেন, এমনও সংসদ সদস্য আছেন যাদের 450, 500, 600 মামলা হয়েছে। আমি ভেবেছিলাম আমার যে 8 দিনের গুম দশা ছিল সেই গুম দশা নিয়ে কথা বলবো, কিন্তু আমার পাশে বসে আছেন এমন একজন যিনি 8 বছর আয়না ঘরে বন্দী অবস্থায় ছিলেন। আমার পাশে, আমার আশেপাশে এমন সব সংসদ সদস্য রয়েছেন যারা নিজেদের পরিবারের সদস্যগণ এবং তার আশেপাশে দলীয় কর্মীগণ, দলীয় নেতৃবৃন্দ এমন নির্যাতনের শিকার হয়েছেন যারা 17 বছরের ফ্যাসিবাদের কবলে পড়ে এই গোটা বাংলাদেশে কারাগারের মধ্যে অবস্থান করেছেন। মাননীয় স্পিকার, আজকে আমি এই সব কিছু মিলিয়ে শুধুমাত্র আপনার মাধ্যমে এটুকুই দাবি জানাবো, যাদের কারণে আজকে গোটা বাংলাদেশ কারান্তরীণ ছিল 17 বছর, যাদের কারণে গুম দশা থেকে আমাদের প্রিয় ভাই বোনদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত ফিরতে পারলেন না, তাদের ব্যাপারে একটি আশু সুরাহা, আশু বিচার অতি শীঘ্রই আপনার মাধ্যমে আমি কামনা করছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আমাদের এই বর্তমান সরকার যেমনিভাবে একটি অনন্য নজির সৃষ্টিকারী সরকার, যে উভয় পক্ষ আজকে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল উভয় পক্ষ আমাদের এই দেশের কল্যাণার্থে কাজ করার জন্য শপথ নিয়েছে, কিন্তু আমরা দেখছি বিগত ফ্যাসিবাদী আমলের যে চেতনা, যে চিন্তাধারাকে সামনে রেখে আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এই সব নতুন করে আবার আয়োজনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে বিচারকদের শোকজ করা হয়েছে, সেনা হেফাজতে অপরাধীরা এখনো পর্যন্ত রয়েছে, এখনো পর্যন্ত ফেসবুকে পোস্ট এর মাধ্যমে গ্রেপ্তার করা হচ্ছে, এসব কিছুর কোনো প্রতিকার দেখছি না। মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই দেশের সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন টিভির 5 জন সাংবাদিককে কি কারণে শোকজ করা হয়েছে, কি কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে, এই সব কিছুর সুরাহা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় আইনমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো ভালো হতো। আমরা দেখছি ঠিক একইভাবে মেটিকুলাস ডিজাইন নিয়ে আলোচনা চলছে। আমাদের এই সংসদে একজন সদস্য আবেদন বলছেন ট্রফি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিগত সরকার প্রধান আগেই দিয়ে চলে এসেছেন। এভাবে যদি ট্রফি দেওয়ার কথাগুলো আমরা আগে থেকেই জানতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের চিন্তা ভাবনা করতে সহজ হতো। এই মেটিকুলাস ডিজাইনগুলো যদি এভাবে এই বাংলাদেশে চলতে থাকে এখনো নতুন করে, তাহলে আমরা মনে করি যে ফ্যাসিবাদের আবার নতুন প্রতিধ্বনি আমাদের এই দেশকে আবার নতুন করে ভাবাবে। মাননীয় স্পিকার, আমি এজন্য বলছি আপনার মাধ্যমে এই ব্যাপারগুলোর একটি সুরাহা আশু চাই। মাননীয় স্পিকার, আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিয়ে যদি আমাদের এই সংসদ ট্রেজারি বেঞ্চ কথা বলতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অতি দ্রুত যদি সীমান্ত হত্যা বন্ধ করা না হয়, যদি এই সব কিছুর রূপরেখা নিয়ে আলোচনা করা না হয়, আমরা যদি এই সব কিছু থেকে বের হওয়ার জন্য নতুন কোনো উদ্যোগ না নিতে পারি তাহলে আধিপত্যবাদ আবার আমাদের এই দেশে চেপে বসতে পারে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। মাননীয় স্পিকার, চলমান সংকট নিরসনে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে
বেশ কয়েকবার দাবি তোলা হয়েছে, আবেদন করা হয়েছে, এমনকি কমিটি করা হোক, বসার জন্য বিভিন্ন স্টেককে সাথে নিয়ে আলোচনার জন্য পরিবেশ তৈরি করা হোক। এই বিষয়গুলো বারবার বলার পরেও এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখছি না। অথচ তেল সমস্যায় আমি আমার নিজের গাড়ি পর্যন্ত কনভার্সনের দিকে চলে যেতে বাধ্য হচ্ছি। মাননীয় স্পিকার, আমি এজন্য সকলের প্রতি আবেদন রাখছি, ট্রেজারি বেঞ্চ এবং আমরা যারা বিরোধী পক্ষ আছি উভয়কে নিয়ে একটি সমন্বিত আলোচনার পরিবেশ তৈরি করা হোক। মাননীয় স্পিকার, বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ এলাকা, কেউ আপনার সাথে পার্সোনাল সম্পর্ক, নানানভাবে সময় বেশি নিয়েছেন, আমি কোনভাবে নিব জানি না, তবে আমার অবহেলিত এলাকা শেরপুরের জন্য কিছু কথা বলতে চাই। এজন্য যদি আমাকে কিছু সময় একটু বাড়ি দেওয়া হয় আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মাননীয় স্পিকার, অনেক পথ পাড়ি দিতে হবে বলেই আমরা মনে করছি আমাদের এই সরকারকে। আমরা অনেক কিছু সংস্কার করব বলে ভাবছিলাম, ঢেলে সাজাতে হবে বলে ভাবছি। মাননীয় সদস্য, আমার সাথে যোগাযোগ করে কেউ সময় বাড়াতে পারে না, সময় দেয় আপনাদের হুইপরা। যাও, 1 মিনিট বলেন, আর 1 মিনিটে পাচারকৃত টাকা ফেরত আনতে হবে, ফ্যাসিবাদের বিচার করতে হবে। সাগর রুনি সহ বিগত দিনে অনেকগুলো মামলা আমাদের সামনে এখনো পর্যন্ত আছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে, সেই সব কিছুর বিচারও কিন্তু আমাদের করতে হবে। আমাদের এরকম অনেকগুলো সংকটকে যদি আমরা এখনো অ্যাড্রেস করে সামনের দিকে আগাতে না পারি, তাহলে আমাদের এই দেশ আবারও পিছিয়ে পড়া দেশই থেকে যাবে। মাননীয় স্পিকার, আমি আমার প্রিয় শেরপুরের জন্য শুধু এটুকুই বলবো, যেখানকার 70 ভাগেরও বেশি রাস্তা কাঁচা, হাসপাতাল আছে কিন্তু বেড সংখ্যার চেয়ে অনেক বেশি রোগী উপস্থিত হচ্ছে, চিকিৎসা নেওয়ার জন্য প্রতিদিন মানুষ এসে ফিরে যাচ্ছে। রেল লাইন নাই, মানসম্মত পৌরসভা নাই, বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, কলেজ আছে সব বিভাগ নাই, বিভাগ থাকলেও মাস্টার্স নাই, স্কুল মাদ্রাসার অপর্যাপ্ততা আছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলো ধুঁকছে। এমত অবস্থায় ব্রিজ কালভার্টের কথা আর কতটুকুই বা বলবো। মাননীয় স্পিকার, এই সব কিছু মিলিয়ে আমি আপনার কাছে দাবি জানাচ্ছি, আমার অবহেলিত শেরপুরের দিকে একটু বিশেষ নজর দিবেন। মাননীয় সদস্যবৃন্দ, পরবর্তী বক্তা মুজিবুর রহমান, গাজীপুর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনার প্রিয় সহধর্মিণী ইন্তেকাল করায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তাহার ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান, তাহাদের কর্ম ও অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করায় এবং ফ্যাসিস্ট সরকারের দেশ ও গণবিরোধী কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরায় তাহাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গাজীপুর 1 হতে দীর্ঘ 45 বছর পর আমি বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। সেই জন্য আমার গাজীপুরবাসী যারা আমাকে নির্বাচিত করেছে তাদের প্রত্যেক ভোটারকে এবং বসবাসরত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, কালিয়াকুর উপজেলা, কালিয়াকুর পৌরসভা এবং গাজীপুর সিটির কোনাবাড়ি, কাশিমপুর এবং বাসন থানা নিয়ে গঠিত গাজীপুর 1 আসন। এখানে প্রায় 32 লক্ষ লোকের বাস এবং 7,20,937 জন ভোটার। এই জনবহুল এই এলাকায় নানাবিধ সমস্যা জর্জরিত। আমি এই নির্বাচনী এলাকার বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় মহামান্য আমাদের স্পিকারের মাধ্যমে সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অপরিকল্পিত নামমাত্র উন্নয়ন, টেকসই রাস্তা নির্মাণের পরিবর্তে সরকারি টাকার অপচয় এবং পরিকল্পিত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যে ডাম্পিং পয়েন্ট ও প্রয়োজনীয় সংখ্যক ড্রেনেজ ব্যবস্থা না থাকায়
এবং শিল্প কারখানা সমূহ কর্তৃক ইটিপি যথাযথ ব্যবহার না করায় গাজীপুর 1 আসনের সর্বত্র দিন দিন অস্বাস্থ্যকর পরিবেশ বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন হারাচ্ছে হাজার হাজার একর কৃষি জমি। এ থেকে উত্তরণের জন্য মহান সংসদের প্রয়োজনীয় ভূমিকা সহ মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। মাননীয় স্পিকার, কাশিমপুর এবং বাসনের সংযোগ সেতু ভাঙ্গা ব্রিজ, গাজীপুরের রাজবাড়িতে যাওয়ার রেল লাইনের উপর ফ্লাইওভার এবং যানজট নিরসনে টঙ্গী হতে গাজীপুর পর্যন্ত বিআরটি-এর প্রকল্পের অপরিকল্পিত ডিভাইডারটি অপসারণপূর্বক পরিকল্পিত পদক্ষেপ এবং চন্দ্রাতে সাভার রুট সংলগ্ন বাইপাস অথবা সংযোগ ফ্লাইওভার, কালিয়াকুর উপজেলা সংযোগ সড়কের হাইটেক সংলগ্ন রেল লাইনের উপর ফ্লাইওভার ও কালিয়াকুর বাইপাস ধামরাই ফুলবাড়িয়া রুটে ফ্লাইওভার সংলগ্ন বাইপাস, কালিয়াকুর বাজার সংলগ্ন তুরা ঘাটাখালী নদীর মোহনায় প্রস্তাবিত ব্রিজ নির্মাণ এবং কালিয়াকুর রেল লাইনের পূর্ণাঙ্গ সেবা পাওয়া গাজীপুর তথা গাজীপুর একবাসীর প্রাণের দাবি। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালিয়াকুরের ফুলবাড়িয়াতে এবং 1988 সালের বন্যায় আমাদের মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়া স্যালুতে করে কাশিমপুরে গিয়েছিলেন ত্রাণ বিতরণ করতে। আজও ওই অঞ্চলের মানুষ গভীরভাবে সেটাকে মনে রেখেছেন। তাহারা প্রত্যাশা করছেন তাহাদের প্রিয় সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বল্প সময়ের মধ্যে অঞ্চল দুটিতে পদার্পণ করবেন। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকার গাজীপুর ভাওয়ার কলেজ মাঠে বেগম খালেদা জিয়াকে জনসভা করতে দেয়নি, যাহার কষ্ট ও যন্ত্রণা গাজীপুরবাসী আজও ভুলতে পারেনি। নির্বাচনকালীন সময়ে কথা দিয়েছিলাম ৪৫ বছর পর গাজীপুর 1 আসন থেকে যদি ধানের শীষ বিজয়ী হয় এবং দেশনায়ক জনাব তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, ভাওয়াল কলেজ মাঠে জনসভায় তিনি যোগদান করবেন ইনশাল্লাহ। ভাওয়াল কলেজ মাঠ, কাশিমপুর এবং কালিয়াকুরের ফুলবাড়িয়া মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষা করছে। মাননীয় স্পিকার, গাজীপুর 1 আসনে বিগত সরকারের আমলে নানা কারণে 200টির মতো ছোট বড় মিল ফ্যাক্টরি বন্ধ, যাহা এখনও বিদ্যমান, ফলে হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে মানবতার জীবনযাপন করছে। নির্বাচনকালীন সময়ে কথা দিয়েছিলাম ৪৫ বছর পর এই আসন থেকে যদি ধানের শীষ বিজয়ী হয় এবং জনাব তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তাহলে সরকারি উদ্যোগে বন্ধ মিল কারখানা খুলে দিয়ে চাকরি হারানো শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বন্ধ মিল কারখানাসমূহ যথাযথ প্রক্রিয়ায় পুনরায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিনীত অনুরোধ করছি। এছাড়া শ্রমিকরা যাতে ন্যায্য অধিকার ও নিয়মিত বেতন ভাতা পায় তাও নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, ৩২ লক্ষ লোকের জনবহুল এই নির্বাচন এলাকার শিক্ষা প্রসারে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালসমূহের আধুনিকায়ন, কমিউনিটি ক্লিনিক সমূহ সচল এবং মেডিকেল কলেজ সহ একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ গাজীপুর একবাসীর প্রাণের দাবি। মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করছি। মাননীয় স্পিকার, দরিদ্র শ্রেণীকে সহায়তা কল্পে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ভাতা এবং বরাদ্দ বৃদ্ধি, বিজিএফ, ডাব্লিউডি, টিআর, কাবিখা এবং কাবিটার বরাদ্দ বর্তমানের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি করা মাননীয় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দূর দাবি থাকলো। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকার বিপুল সংখ্যক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট ও গির্জা বিদ্যমান। এই সকল প্রতিষ্ঠানের যথাযথ উন্নয়ন কল্পে বরাদ্দ বৃদ্ধি করা অপরিহার্য। মাননীয় স্পিকার, নারী ও নতুন প্রজন্মের শিক্ষিত যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলার মান উন্নয়ন, একাধিক স্টেডিয়াম নির্মাণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য একাধিক গ্রিড সাবস্টেশন স্থাপন, সুদীয় পানি ও গ্যাস সরবরাহ এবং আধুনিক টার্মিনাল, জনবহুল বাজার এলাকায় একাধিক মার্কেট নির্মাণ নবনির্বাচিত সরকারের নিকট গাজীপুর একবাসীর প্রাণের দাবি। মাননীয় স্পিকার, বিগত সরকারের আমলে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে
গাজীপুরবাসীকে এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার দাবি করছি। মাননীয় স্পিকার, গাজীপুর এক আসনে বন ও ব্যক্তি জমি পাশাপাশি হওয়ায় উন্নয়ন কাজে বিড়ম্বনা পোহাতে হয়। এক্ষেত্রে জনস্বার্থে বন বিভাগের উদারতা ও সহযোগিতা অপরিহার্য। এছাড়া ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক মামলার ন্যায় অসহায় গরিব মানুষের নামে বন বিভাগ কর্তৃক অসংখ্য মামলা দায়ের যন্ত্রণার কারণ। মাননীয় প্রধানমন্ত্রী এবং বনমন্ত্রীর হস্তক্ষেপে হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করা জরুরি। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের গ্রাম সরকার স্বনির্ভর আন্দোলন, খাল খনন, বেগম খালেদা জিয়ার অবৈতনিক ও খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি সহ গণমুখী অন্যান্য সকল কর্মসূচি পুনরায় চালুর গাজীপুর একের সর্বস্তরের জনসাধারণের পক্ষে দাবি করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড 10,000 টাকার সুদসহ সকল গৃহীত পর্ষকে প্রশংসিত হয়েছে। মাননীয় স্পিকার, নিরাপদ ও বসবাস উপযোগী গাজীপুর গড়াই মহান সংসদ ও নবনির্বাচিত সরকারের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী 1 মিনিট। ওকে, 1 মিনিট বলেন। আমাদের নির্যাতিত, নিপীড়িত ও একটি বিপ্লবের নাম জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেমের যুগসৃষ্ট উক্তি সবার আগে বাংলাদেশ স্লোগানে গাজীপুরবাসী ঐক্যবদ্ধ। আরেকটি আবেগের একটি কথা, গত স্বাধীনতা যুদ্ধে আমাদের 71 সালের আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতাসহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমার জোর দাবি, আমি নির্বাচনের আগে নয়, রাজনৈতিক বক্তৃতায় বলতাম, যদি কোনোদিন সুযোগ হয় বেগম খালেদা জিয়ার যে স্বাধীনতা যুদ্ধে অবদান, সেই জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন, এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে, আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। এবং আমাদের ভাইকে যেইভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরবর্তী বক্তা মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3, সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে সমগ্র দ্বিধাগ্রস্ত জাতিকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে একত্রিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। মাননীয় স্পিকার, স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এক স্বাধীনতার যে মূল চেতনা, এক বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রকে যারা হত্যা করেছিল, সেই বহুদলীয় গণতন্ত্র 1975 পট পরিবর্তনের পরে এই বাংলাদেশে কায়েম করেছেন। মাননীয় স্পিকার, স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই দেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ শুধু নয়, মাননীয় স্পিকার, এই রেমিটেন্সের মাধ্যমে এই দেশের সমস্ত বেকার যুবককে কর্মসংস্থানের যোগাযোগ করেছিলেন। এবং তৎকালীন সময়ে মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে এই আজকের যে ইপিজেডের স্বপ্ন, সেই ইপিজেডের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন। এবং আজকের যে গার্মেন্টস শিল্প, যার মাধ্যমে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই গার্মেন্টস শিল্পে মাননীয় স্পিকার ব্যাক টু ব্যাক বন্ডেড ওয়ার হাউসের মাধ্যমে এই গার্মেন্টস শিল্প বাংলাদেশে শুরু করে তৎকালীন লক্ষ লক্ষ বেকার মানুষকে মাননীয় স্পিকার কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে এই দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সংকট মুহূর্তে দায়িত্ব নিয়ে এই দলকে সুসংগঠিত করেছিলেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মাননীয় স্পিকার, আমরা সেই 80-র দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এবং এই আজকের
আমাদের তৎকালীন সময়ে স্বৈরাচারের সেই 1986 নির্বাচনে মাননীয় স্পিকার আজকের যে আমাদের বিরোধী দলের বন্ধুরা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে সেই স্বৈরাচারী এরশাদকে বৈধতা দিয়েছিল মাননীয় স্পিকার। কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে সেই স্বৈরাচারী এরশাদকে হটিয়ে 1990 গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশে আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের যে বক্তব্য মাননীয় রাষ্ট্রপতির উপরে বক্তব্য, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে, যিনি ওনার বক্তব্যে এই ফ্যাসিস্টের যে 15.5 বছরের যে অপকর্ম সেটা উনি স্বীকার করে নিয়েছেন। ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপসীর নেত্রী এবং তার ত্যাগের সংগ্রামের কথা উনি বলে গিয়েছেন। এবং মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, যিনি ওনার বক্তব্যে এই ফ্যাসিস্টের 2001-এ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন সেই কথাটি উনি বলে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে ধন্যবাদ জানাই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের আমাদের সংসদীয় নেতা জনাব তারেক রহমানকে, যিনি 2011 সনে আমাকে উপনির্বাচনে মনোনয়ন দিয়েছেন, 2018-তে আমাকে মনোনয়ন দিয়েছেন এবং সর্বশেষ 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ব্রাহ্মণবাড়িয়া আমার সদর এবং বিজয়নগরের 8টি ইউনিয়নের জনগণকে, যারা 1,47,000 ভোটের ব্যবধানে আমাকে জয়ী করে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, শ্রদ্ধাভরে স্মরণ করছি 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধাভরে স্মরণ করছি 24-এর মাননীয় স্পিকার আমাদের চিটাগাংয়ের ওয়াসিম, রংপুরের আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধ এবং ওমর সহ যারা أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো
শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কিয়ামত দিবসে তার সুপারিশ আমাদেরকে নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। নারীর জন্য গাড়ি। উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দেশের সীমিত কৃষি জমির বড় অংশ ক্ষতিকর তামাক চাষে অনুর্বর হয়ে পড়ছে। প্রতি বছর কয়েক লক্ষ টন চাল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছি আমরা। 1 একর জমির তামাক শুকাতে প্রায় 5 টন কাঠ পুড়ছে। সিগারেটের ফিল্টার তৈরি করছে হাজার হাজার টন বর্জ্য। সিগারেট উৎপাদনে হচ্ছে পানির অপচয়। তামাক চাষে জড়িতদের 25% গ্রিন টোব্যাকো সিকনেসে আক্রান্ত হচ্ছেন। এছাড়া তামাক সেবন ও ধূমপানে নানা প্রাণঘাতী রোগ হয়। আসুন প্রাণ প্রকৃতি ধ্বংসকারী ধূমপান ও তামাককে না বলি আজই। العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ইসলামী আদর্শ ও চেতনাভিত্তিক অনুষ্ঠান ধর্ম ও জীবনে। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। আজকের এই সুন্দর অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের দুজন প্রখ্যাত আলেমে দ্বীনকে। আমার ঠিক ডানেই রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং